ছিল। কাজেই সেই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই গণবিরোধী। আমরা 15ই আগস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছে, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তারা পরিষ্কারভাবেই বলেছে 15ই আগস্ট, এই আগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস। আমরা আগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। কাজেই এই 15ই আগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করা এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী ফ্যাসিস্ট শক্তি 15ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহা পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনায় সরকার যেমন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে, একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে 2-1 দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনাও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। পাশাপাশি আজকে আমরা 14টি বিষয় আমরা প্রস্তাবনা দিয়েছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা, সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া, 64 জেলা এবং 650 উপজেলা এবং থানা পর্যায়ে ওসি, ইউএনও, ডিসি, এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ, সাহসী, দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনের মধ্যে যে পাল্টা কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া, এরকম 14টি দাবি আমরা দিয়েছি এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রদান এবং এই যে আওয়ামীপন্থী যে সংখ্যালঘুদের একটি অংশ আপনার যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্যাতন, হামলা মামলার এবং সেটাকে প্রমোট করছে ভারতীয় কিছু মিডিয়া, এই বিষয়ে আমরা সরকারকে জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের এই হামলা মামলার বিষয়ে তদন্ত করার জন্য একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে এই ঘটনার বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের সাথে মত বিনিময় করার আহ্বান জানিয়েছি। কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয়, সকলে নিরাপদ এবং সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য উপদেষ্টাদের যেই সময় প্রয়োজন, যেই সহযোগিতা প্রয়োজন তার সবটুকুই সব রাজনৈতিক দল করবে, সেই কমিটমেন্ট উপদেষ্টাদেরকে তারা করেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে কি, যেহেতু আপনারা কোটা সমস্যা আন্দোলনের শুরু করতে এখন তো সমাধান হয়েছে, একটা গণঅভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আপনার দাবিও পূরণ হয়েছে, কিন্তু 16ই জুলাই যে আবু সাইদের নিহত দিনটাকে রাষ্ট্রীয় কোনো দিবস কিংবা একই সঙ্গে এই 5ই আগস্ট যে ঘটনাটি ঘটল গণঅভ্যুত্থানের দিবসটিকে বিজয় দিবস, এই ধরনের সেকেন্ড জেনারেশন দিবসকে আপনাকে হ্যাঁ, আমরা অলরেডি বলেছি যে আগস্ট মাসকে অক্টোবর বিপ্লবের মতো আগস্ট বিপ্লব হিসেবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি দিয়ে এটা পালন করার এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা। যেহেতু এই যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ। কাজী আমাদের অনেক ডিমান্ড আছে, অনেক কিছু বলার আছে। আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই, 14 দফা দিয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। 15ই আগস্ট নিয়ে যেহেতু আপনার 2-1 দিনের মধ্যেই দিবসটি আসছে, সে বিষয়ে সব রাজনৈতিক দল বলেছে, আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আবু সাইদ সহ নিহত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের সঠিক তথ্য এবং তালিকা করা, মুক্তিযুদ্ধের শহীদদের মতো যেন তাদের প্রতি অবিচার করা না হয়, ভুল তথ্য না থাকে, সেই বিষয়গুলো আমরা জানিয়েছি। উপদেষ্টারা কাজ করবে। এখন স্থিতিশীলতা, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে পাড়া মহল্লায়, জেলা উপজেলায়, সেই কাজটি করাই এখন ছাত্র জনতা নাগরিক সবার দায়িত্ব। এবং আওয়ামী লীগ যেন মাথা দেয়, তাহলে এই সংস্কারগুলির জন্য আপনারা
দেখেন আমরা তাদেরকে বলেছি যে আপনার এই দ্রুত সময়ের মধ্যে না, আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময় কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই, বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করব। আমরা এটা নিয়ে অস্থির নয়, অন্যদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী না, তিনি ক্ষমতায় থাকবেন না। আপনার 111-ও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল, তিনি নেন নাই। আজকে আমাদের অনুরোধে নিয়েছে, যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে, তোমাদের কারণেই আমি দায়িত্ব এসেছি। কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। নতুন যে বাংলাদেশ, সেটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলকে বা কোনো মতবাদকে নিষিদ্ধ করা যায় না। আমার গণতন্ত্রে বহু মত বহু পথ থাকবে, কিন্তু পৃথিবীর বহু দেশে নজির আছে যে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া, তাদেরকে নিষিদ্ধ করা। জার্মানিতে নাৎসিদের নিষিদ্ধ করা হয়েছে, আপনার ইটালিতে মুসলিনের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। এবং আমরা বলেছি এই যে বিচার হবে, জাতিসংঘ আপনারা জানেন পূর্বেই একটা আন্তর্জাতিক তদন্ত করার আগ্রহ পোষণ করেছে। এই মানবতা বিরোধী অপরাধেও আমরা আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করেই তদন্তের একটা নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সেটা প্রশাসন এবং রাজনৈতিক দল সকলকে যুক্ত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছি। না, এইটা তো আপনার শেখ হাসিনার গঠন করা একটা পাপেট বিচার ব্যবস্থা, পাপেট প্রশাসন। এই প্রশাসনকে ঢেলে সাজানোর জন্যই কিন্তু আমরা বলেছি বিচার বিভাগ সহ প্রশাসনের সর্বস্তরে এই ফ্যাসিস্টের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত চাকরিচ্যুত করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সৎ দক্ষ পেশাদার অফিসারদেরকে দায়িত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনা, এই দায়িত্ব আমরা সুস্পষ্টভাবে আমাদের 14 দফার মধ্যে জানিয়েছি। আপনাদেরকে আমরা একটা কপি দিয়ে দিচ্ছি। হবেন যে আমাদের এই আন্দোলনে 2024 সালের এই যে স্বৈরাচার পতনের যে আন্দোলন এক দফাতে আসে, সেটা আসে কোটা আন্দোলন থেকে। তো কোটা আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত এই দাবি আদায়ে মানে সংগ্রামের শেষ পর্যন্ত এবং এমনকি যেদিন স্বৈরাচারের পতন হয়েছে সেই দিনও পর্যন্ত ফায়ারিং হয়েছে বসুন্ধরা এরিয়াতে, ধানমন্ডি এরিয়াতে। তো ওই রোগীও কিন্তু এই হসপিটালে অলরেডি লাইফ সাপোর্টে, পপুলার হসপিটালে লাইভে আছে, মানে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। আচ্ছা, আমরা এখন পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে কথা বলছি। এখানে আমাকে গত 11টার সময়, আজকের দিনের 11টার সময় ধানমন্ডি এরিয়াতে যে স্টুডেন্ট 10:45-এর মতো আমাকে ফোন দেয়। আমি বেসিকলি আমার আগে পরিচয়টা দিয়ে নেই, আমি আব্দুল্লাল হোসেন, আমি একজন সাধারণ ছাত্র এবং আন্দোলনের সহযোগী। তো আমাদের ও ফোন দেয়, আমার বাসা যেহেতু এই এরিয়াতে, ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, তো আমার মুন্সি আব্দুর রফির ছোটো ভাই কয়েকটা, যাদের সবার বাসা এইখানে ধানমন্ডি পার্টি অফিস বা এই এরিয়াতে, তো তারা হাত ভাঙ্গা, এরা সারা রাত এখানে ডিউটি করে। গতকালকে রাতে আমি গাড়ি নিয়ে টহল দেওয়ার সময়, টহল বলতে যে আমাদের যে ইউনিটগুলো কাজ করতেছে দেখার সময়, ও আমার বলতেছিল যে ভাই আমাদের অনেক টাকা আমাদের বিল দিতে হচ্ছে, প্লিজ আপনি গাড়ি প্রয়োজন, আপনার গাড়িটা বিক্রি করে হলো আমার এই টাকাগুলো দেন। তো আমার গাড়ি ছিল না, আমার কাকার গাড়ি ছিল। তখন আমি আমার কাকারে বলি বা আদার্স আমাদের সাপোর্ট যাদের দেওয়ার জন্য বলি, তারা বলতেছে এই অ্যামাউন্টের কথা শুই না, তারা বলতেছে ভাই আমরা এত অ্যামাউন্ট পারবো না, কারণ 40 লাখ 45 লাখ এক একটা, আপনারা আপু একটু শেয়ার করি, এক একটা ছোট্ট একজন গুলিবিদ্ধ রোগীর বিল 2,31,000, 1,61,000, আর একজনের জন্য 5 লাখ না কত জানি 3,27,000। আচ্ছা, একজনের ক্রিয়াটা হচ্ছে 3,27,000। মানে আপনাকে আমরা কয়টা দেখাবো, এইখানে একটু আগে আপনারা ওই ফুটেজটা নিছেন, ওনারা বলছে 6 থেকে 700 রুগী এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে ইমার্জেন্সি থেকে। 4,08,000 আচ্ছা, পায়ে গুলি লাগছে, জাস্ট পায়ে গুলি লাগছে। এখন পায়ে গুলি লাগা ছাত্রর কাছ থেকে 4,08,000 টাকা বিল নিয়েছে। আমি শুধুমাত্র আমার জাতির যারা ডাক্তার শ্রেণী আছে, যারা হাসপাতাল মালিক আছে, ওনাদের উদ্দেশ্যে বলবো, এটা কি আপনাদের মানবতা? আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি যে আজকে আমি যখন লাইফ সাপোর্টের রুগীদের কাছে যাই, আইসিইউতে যাই, প্রথমে আমাদের ঢুকতেই দিবে না। ঘটনাটার সূত্রপাত ওই জায়গা থেকে।
কোনো ছাত্র এলাও না, তাদের ফার্স্ট সিকিউরিটির ব্যবহারটা ছিল এমন। এরপরে আচ্ছা দিবে ম্যানেজারের সাথে যে ওই বিল্ডিংয়ে যায় কথা বললা, তারপর পারমিশন নিয়ে তারপরে আসে। আমার এখানে ইমার্জেন্সিতে রুগী কাতরাচ্ছে আইসিইউতে, আমি যাব এখন আমার ম্যানেজারের বিল্ডিংয়ে যাব ওনার কাছে খোঁজ নিতে। এই আপু আপনি গতকালকে কি পরিস্থিতির শিকার হয়েছেন জাস্ট এক মিনিট বলার পরে আমি আমার বক্তব্যে রিটার্ন আসছি, আপনি একটু কাইন্ডলি বলবেন। আমরা যখন সায়েন্স ল্যাব হচ্ছে ট্রাফিকের ম্যানেজমেন্টের কাজে ছিলাম, তো এখানে একটা আপু আর কি কান্নাকাটি করতেছিল যে 2 দিনের মানে বিলের হচ্ছে টাকা অ্যামাউন্ট হচ্ছে প্রায় হচ্ছে 2,03,845 টাকা আর কি, 3,800, হ্যাঁ আচ্ছা। তো ওই জায়গার মধ্যে এরকম সামথিং করা হয়েছে। তো বলছে যে একবার যখন গেছে তো 95 নাকি এরকম সামথিং টাকা দেওয়া হয়েছে, 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তো ওই জায়গার মধ্যে হচ্ছে সে কান্নাকাটি করতেছিল, যখন আবার গেছে বলছে যে সার্ভিস অফ করে দেন, আমি হচ্ছে রিলিজ নিয়ে আমি চলে যাব। কিন্তু তারপরে তাকে আবার বিল দেওয়া হয়েছে 84 কি 85 সামথিং, মানে প্রায় হচ্ছে 2 লাখ টাকার মতো টোটাল। পরে সে এই সায়েন্স ল্যাব গিয়ে কান্নাকাটি করতেছে যে আমার কাছে, আমি টিউশনে করাই, যে আমার কাছে এত টাকা নাই, আমি কীভাবে দিব। তারপরে হচ্ছে আমরা একটা ইউনিট এখানে আসছি, আসার পরে আমাদের হচ্ছে সকালবেলা একবার কথা বলে গেছে, বলছে যে 40,000 টাকার মতো সামথিং হচ্ছে আমরা ডিসকাউন্ট করছি, এটা কমানো না। তারপরে যখন এখানে আবার মেডিসিনের হিসাবগুলো নেওয়া হলো, আমরা কিছু কিছু জিনিস দেখলাম যে টেস্ট যেগুলো দরকার নাই এইসব টেস্টও করা হচ্ছে। তো এইগুলো সব করার পরে তো আমরা এরপরে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা ডিসকাউন্ট দিলাম, আমরা এটা মেনে নিছি যে ডিসকাউন্ট। তারপরে আবার যখন বিকালে করছে তখন বিল আরও বাড়াইছে। তো ইন টোটাল হচ্ছে যখন 2 লাখ টাকার মতো হয়েছে, তারপরে আবার কল দিল, আমরা আবার আসলাম। তারপরে আমাদেরকে হচ্ছে ম্যানেজারের সাথে কথা বললো, যে কয়েকজন ম্যানেজারের সাথে কথা বলছে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে মোটামুটি, ফোনে যখন করা হয়েছে। তারপরে ফোনে উনি লাস্ট এমন হয়েছে যে উনি ফোনই ধরতেছে না। আমরা বলতেছি যে হ্যাঁ আমাদের এই জিনিসটা এত টাকা হবে না, আপনারা হয়তো বা কিছু কনসিডার করেন বা কিছু একটা করেন। আমরা 8টা পর্যন্ত শুধু 5 তলা 11 তলা আর হচ্ছে 2 তলা এইভাবে হচ্ছে দৌড়াদৌড়ি করছি। কারো কথায় কেউ কোনো একজনের কাছে গেলে বলে যে আপনি ওনার কাছে যান, ওনার কাছে গেলে বলে আপনি ওনার কাছে যান। আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। আমরা যার কাছেই চাইতেছি যে হ্যাঁ আমাদেরকে এই জিনিসগুলো দেন, কেউ ক্লিয়ারটা দিবে না, ঠিক আছে। তো আমরা যখন আবার আইসিইউতে গেলাম তখন উপর থেকে হচ্ছে এই জিনিসটা একদম উপর পর্যন্ত চলে গেছে যে হ্যাঁ স্টুডেন্টরা আসছে এইভাবে করতেছে। তো ওনার কাছে আইসিইউতে দেখা করতে যাব, তো আমরা 2 জন গেলাম। তো আমাদেরকে হচ্ছে পিপি দরকার ছিল, পিপি নিয়ে যেতে হবে, তারপরে এইটা সেটা সব কিছু বললো। আমরা গেছি, আমাদেরকে হচ্ছে আটকায়, সবাই হচ্ছে ফোন টোন সাথে নিয়ে যাচ্ছে, আমরা না জানি ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করি বা এরকম কিছু করি। ওনারা হচ্ছে আমাদের 2 জনের ফোনটাই শুধু রেখে দিল। এরপর আমরা গেছি, কথা বলে আসছি। তো আমি ছিলাম হচ্ছে, আমি মেয়ে মানুষ ছিলাম, তো এই জন্য 8টা পর্যন্ত ছিলাম। পাশে যে ভাইয়া ছিল ওই যে উনি সহ আরও কয়েকজন ছিল, যারা প্রায় 10টা কি 11টা পর্যন্ত, প্রায় 12টা পর্যন্ত থাকার পরে হচ্ছে একটা অ্যামাউন্ট তারা হচ্ছে করছে প্রায় 70,000 টাকার মতো, যেটা হচ্ছে 88,000 টাকা, মানে হচ্ছে যে 2 লাখ থেকে তারপর হচ্ছে এটা হচ্ছে 1,35,000 পর্যন্ত আনা হয়েছে। এখানে আপনাদেরকে এক একটা করে আলাদা স্পেসিফিক ব্রিফ দিতে গেলে আপনাদের টাইমে পারবেন না, কারণ এক একজন রুগীর প্রত্যেকটা রুগীর কাছ থেকে 4-5 লাখ টাকা করে নিচ্ছে। একটা গুলিবিদ্ধ রুগীর কাছ থেকে তারা যে টাকাগুলো নিছে এটা ডাকাতি ছাড়া কিছু না। ওনারা আজকে এই ভাষায় আমি আইসা এখানে কেন রাগান্বিত হই, ওনারা ডিরেক্ট বলতেছে যে হু আর ইউ। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের রুগীর এখানে ভর্তি, যে তোমরা এইভাবে হাসপাতালে নাড়াচাড়া করতে পারবে না, হাসপাতালের আমাদের বিজনেসের ক্ষতি হবে, আমাদের স্বাভাবিক পরিবেশের আমরা ক্ষতি হবে। তো এই যে আমাদের সাথে ট্রিট, এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক একটা, আপনি কাইন্ডলি আমার সাথে আপনারা যাবেন, লাইফ সাপোর্টে যে ছিল হসপিটালে যে ইফেক্টেড, সে আমার হাতে ধইরা কাঁপতে কাঁদতেছে, বলে যে ভাই আমি 4 লাখ টাকা আমার দিচ্ছি, আমার পরিবারের কাছে টাকা নেই, এর নিচেই আছে, টাকা নাই। একদিকে তার শারীরিক অসুস্থতা তাকে চূড়ান্ত লেভেলের মৃত্যুর মুখে নিয়ে যাইতেছে, মৃত্যুর সাথে ওনারা মানে পাঞ্জালোর ব্যাপারটা এইভাবে না, মৃত্যুর সাথে তার একদম দ্বারপ্রান্তে। আবার এক দিক দিয়ে হাসপাতালের এই মানে নরপিশাচী, আমি বলবো নরপিশাচী কর্মকাণ্ড এই আহত, নিহত বা চূড়ান্ত লেভেলের আহত রোগীদের সাথে করতেছে। এখন তারা যাবে কোথায়?
আপনারা বলেন যাবে কোথায়? এই মুহূর্তে আমাদের প্রথম দরকার, ছাত্র সমাজের প্রথম দরকার সাধারণ শিক্ষার্থীদের, যারা সারা বাংলাদেশে, আমরা তো এখনও ঢাকায় আছি, আমাদের এসি চলতেছে, কিন্তু আমাদের সারা বাংলাদেশের প্রান্তিক লেভেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমাদের যত স্টুডেন্ট, সাধারণ জনগণ এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদের সাথে পাশে আসছিল। যারা আহত হয়েছিল, যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে দাবি থাকবে, কিন্তু যারা আহত আছে হসপিটালগুলোতে তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করা। তাদেরকে কেন আর্থিকভাবে আপনারা প্রেশার দিচ্ছেন? আমাদের রিকোয়েস্ট ছাত্রদের, আপনারা এই আর্থিকভাবে তাদের প্রেশার দিয়ে না, কারণ তারা অলরেডি গুলিবিদ্ধ, তারা অলরেডি ইনজুর্ড, তারা অলরেডি ট্রমার মধ্যে আছে, তারা লাশের মধ্য থেকে বাইচে আসছে, প্লিজ আপনারা আপনাদের জাতির কাছে আমরা দাবি জানাচ্ছি করজোরে, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে ওনারা যথেষ্ট আমাদের কোঅপারেট করতেছে, সরকার গঠন নিয়ে ওনারা ব্যস্ত আছে। আমি করজোরে আমার সমন্বয়ক ভাই বোনদের কাছেও রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা প্রত্যেকটা জায়গা থেকে এই আহত শিক্ষার্থীরা যারা আছে, বাইচা আছে, একটু লড়াই করতে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, আনোয়ার খান মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল, আরও অনেক হাসপাতাল, বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে আরও খারাপ অবস্থা, সেখানে এরকম লাক্সারি হসপিটালিটি সিস্টেম নাই। প্লিজ, শপথ নেওয়ার পর তো আমাদের সাথে প্রথম দেখা, যেহেতু আমাদের সাথে প্রথম দেখা, আলোচনাটা খুব ব্রিফ হয়েছে। ব্রিফের মধ্যে আমি আলাপ করেছি, মানে আমি বলেছি, রিকোয়েস্ট করেছি যে ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কি কি রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন। এটা রোড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য, যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন। তো ওনারা বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভলি আমাদের সাথে বসবেন, সব রাজনৈতিক দলের সাথে বসবেন, তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে কী কী কাজ ওনারা হাতে নিতে পারেন এই জিনিসটা নিয়ে। এর বাইরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আলাপ হয়নি। আমরা বলেছি যে আমাদের সাপোর্ট ওনাদের জন্য থাকবে। আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা জানি রাজনৈতিক বক্তব্য না দেন। আজকাল একটু হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য, এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। হ্যাঁ, তো আমি বললাম যে উপদেষ্টারা যাতে এই জিনিসটা মাথায় রাখেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। এটা আমার কাছে এই প্রথম জায়গা, মানে এই প্রথম স্টেপে আমার কাছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে, বিকজ যেটা ট্রিগার হয়েছে এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা রেভলিউশনের মাধ্যমে। তো এটাকে অনেক কুল ডাউন করতে দিতে হবে জাতিকে, আমাদেরকে, আমরা সবাই এফেক্টেড। হ্যাঁ, হাজার মানুষ মারা গিয়েছেন এখানে, আরও বেশি, 17 বছরের এই শাসন। তা আমার মনে হয় যে এই জন্যই আমি বলছি যে উপদেষ্টারা যারা আছেন ওনারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়াটা থেকে বিরত থাকেন তাহলে আমার মনে হয় যে এই কনফিউশনটা আসলে ক্রিয়েট হবে না। বা একজন কথা বলে একটা স্পোকসম্যান থাকলে আমার মনে হয় না, এইগুলি এখন টু আর্লি টু সে, কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না, জনগণ ঠিক করবে। এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবেন। সামনে এই যে গণহত্যা, তার বিচার আছে, তার আরও অনেক কিছু আছে, আরও অনেক ইনভেস্টিগেশন আছে, কোথা থেকে বের হবে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছুর পর মানুষ ঠিক করবেন। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না, আর এটার ভাগ্য নিয়ন্ত্রণও কলমের খোঁচায় হয় না, জনগণই দাঁড় করায়, আবার জনগণই ছিটকে ফেলে দেয়। তো সময় বলে দেবে কি হবে। এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কিভাবে দেয়া যায়, বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলো করে বলানো হচ্ছে, এই জিনিসটা বলা হচ্ছে, সেদিকেও কেয়ারফুল থাকতে হবে। আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম মাশাআল্লাহ আস্তে আস্তে নেমে যাচ্ছে, তো আমি শিওর বাই টাইম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 15ই আগস্ট তো সার্বজনীন, 15ই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি এটা সার্বজনীন, এটা সেরকমভাবেই করা উচিত, যতখানি রেসপেক্ট এটা পাওয়ার মতো অতখানি রেসপেক্টই জানি পায়, সেটাই বলেছি। এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন, যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে, শুধু এই না। আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু, সেটা হবে কেন? হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে, যা আছে, তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলো এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহ্যাবিলিটেট করা যায়। এই গত 15 বছরে যেই ধরনের দুঃশাসনে, এই ইলেকশনে যেই বেতন থেকে আরম্ভ করে, ভাতা থেকে আরম্ভ করে যাই ওনারা পেয়েছেন, এগুলি সবই তো অবৈধ। কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল, ওগুলি তো ছিল না। তো এই গত 15 বছরে যা করেছে সবই তো অবৈধ। আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি, বা আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন,
অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন, অনেক কিছু করার আছে। প্রশ্নটা হলো রোড ম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা করবে। আর এগুলি তো কিছুই না ব্যাংক হিসাবে, এটা ব্যাংকের মালিক হয়ে গেছে, আপনি হিসাব জব্দ নিয়ে আছেন, হাজার হাজার কোটি টাকা ওনাদের কাছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। ব্যাংক হিসাব জব্দ তো কিছুই না, এগুলি অনেক বড় কাজ, এগুলির জন্য আলাদা ডিপার্টমেন্ট করে যখন সময় আসবে। এখন প্রশ্ন এটা এই সরকার করবে না ভবিষ্যৎ সরকার করবে, সো আমি মনে করি সেটা অনেক মুখ্য ব্যাপার। মেয়াদ নিয়ে কিছু বলবেন কোনটা নিয়ে? সরকারের মেয়াদ। আমি তো সেটাই বললাম, এটা নির্ভর করে এই সরকারের রোড ম্যাপটা কি, এই সরকারের রাষ্ট্র মেরামতের কি কি কাজ এনারা হাতে নিতে চান। যদি হাতে নিতে চান বড় কিছু, তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে, বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই। আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান, আমরা ওনাদের পাশে আছি, বিকজ রেভলিউশনের পরে যে সরকার, আমরা সবাই এটার মধ্যে